শুভদীপ প্রহর। জীবনানন্দের কবিতার দ্বিতীয় পর্ব নিয়ে আমি তোমাদের কাছে ফিরে এলাম। এখন আমি আলোচনা করব পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতার ওপরে। আগে কবিতাটা পাঠ করে নিই, তারপর কবিতার আলোচনায় আমরা যাব। আমি বলেছি জীবনানন্দের কবিতা মানেই এক মহাকাব্যিক দোতনা আছে। গদ্য রীতিতে অক্ষরবৃত্ত ছন্দে তিনি লিখতে ভালোবাসতেন, ফলে এই কবিতার লয় হবে ধীর। আগে কবিতাটা পাঠ করি, তারপর এই কবিতার সম্পর্কিত ব্যাখ্যা তোমাদের সামনে তুলে ধরব। পাড়াগাঁর দুপহর ভালোবাসি, কবি জীবনানন্দ দাশ। পাড়াগাঁর দুপহর ভালোবাসি, রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের। কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর আমার হৃদয়ে। আহা, কেউ তাহা জানে না কো, কেবল প্রান্তর জানে তাহা। আর ওই প্রান্তরের শঙ্খচিল তাহাদের কাছে যেন এ জন্মে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এ হৃদয়। স্বপ্নে যে বেদনা আছে, শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ, নকশা পেড়ে শাড়িখানা, মেয়েটির রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায়। জল সিঁড়িটির পাশে ঘাসে শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চাল তার। জলে তার মুখখানা দেখা যায়। ডিঙিও ভাসিছে কার জলে। মালিক কোথাও নাই, কোনো দিন এই দিকে আসিবে না আর। ঝাঁঝরা ফোঁপরা আহা ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে। পাড়াগাঁর দুপহর ভালোবাসি, রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে। আহা, কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। এই কবিতাটা বলার আগে আমি দু চার কথা বলি।
কবিতাটির মূল যে কাঠামো, এই কাঠামোতে সনেট বা চতুর্দশপদী কবিতার প্রত্যক্ষ সংযোগ আছে, কিন্তু জীবনানন্দ দাশ অক্ষরবৃত্ত ছন্দেই কবিতা লিখতেন। সনেটকে তিনি ভালোবেসে তার পথ চলা শুরু করেছিলেন। পেত্রার্কের সনেট তার কবিতার পথ তৈরি করেছে, কিন্তু নিজস্বতাও তিনি মেলে ধরেছেন। সনেটের বৈশিষ্ট্য কি? 8 যুক্ত 6, 14টা পংক্তি থাকবে। এই 14 প্রথমে অষ্টক, পরে ষষ্ঠক, ইংরেজিতে অক্টাভো এবং সেস্টেট। অষ্টাভো মানে অষ্টক, সেস্টেট মানে ষষ্ঠক বা শতক। পেত্রার্কের যে সনেট, সেখান থেকে সেই সনেটকে আরো প্রাঞ্জল করলেন শেক্সপিয়ার। মোটামুটি সনেটের যে বৈশিষ্ট্য, তাতে কি দেখতে পাই না, প্রথম 8টা পংক্তিতে কবিতার ভাববস্তু দেখতে পাব, আর শেষের 6টায় দেখব সেই ভাব কিভাবে পরিণতি পেয়েছে, কিভাবে ব্যাখ্যা হয়েছে, বর্ণনা হয়েছে। যেমন সনেটের বৈশিষ্ট্য অনুযায়ী যে নিয়ম, যে ধারা, তাতে কি দেখা যায়? ক খ, খ ক, ক খ, খ ক। প্রথম 8টা যে পংক্তি, তার অন্তমিল, আর শেষের 6টাতে চ ছ, চ ছ, চ ছ, কোথাও কোথাও চ ছ বর্গেজ হয়। জীবনানন্দের যে কবিতা পাড়াগাঁর দুপহর ভালোবাসি, এখানে আমরা দেখব মোট 14টা পংক্তি আছে। প্রতিটা পংক্তিতে সনেটের বৈশিষ্ট্য অনুযায়ী 14 মাত্রার থাকতে হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নানান সময় কবিরা তাকে কখনো 18 করেছেন, কখনো 22 করেছেন, কখনো 26, কখনো 28, কখনো 30 করেছেন। প্রতিটা লাইনে, প্রতিটা চরণে, এখানে দেখব এই কবিতায় 2টো পংক্তি ছাড়া বাদবাকি 12টা পংক্তি 22 অক্ষরের, 22 মাত্রার।
আর দুটো পংক্তি একটু আলাদা। আসলে জীবনানন্দের কবিতায় সমিল আর অমিল দুটো মিলেই তার কাব্য তৈরি হয়। তিনি ভেঙেছেন প্রচলিত রীতিকে, তিনি নতুনভাবে সাজিয়েছেন। তোমাদের এই কবিতায় তোমরা দেখবে, আমি বলার পর তোমরা গুনবে, অষ্টম যে চরণ লাইন পংক্তি, তার শেষে আছে ঘাসে। এটা হওয়া উচিত ছিল ছে, ছয় একার, ছে না বসিয়ে কবি করলেন সে। সনেটের বৈশিষ্ট্য অনুযায়ী হওয়া উচিত ছিল ছে, ছে হয়নি। তোমরা যদি কবিতা পড়ো, একদম প্রথম যে চরণ, পাড়াগাঁর দুপহর ভালোবাসি, রৌদ্রে যেন গন্ধ লেগে আছে, এই যে ছে, অষ্টকের শেষেও এই ছে হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি, হয়েছে সে। এখানেই কবির স্বতন্ত্রতা। ওই যে বললাম সমিল আর অমিল দুটো মিলেই জীবনানন্দের কবিতা। বেশ, তিনি কি করতেন না, ওই অধিক মাত্রা ব্যবহার করে সমিল আর অমিল করতেন। কখনো 22, কখনো 26, 28 হয়ে যেত। এবার বলি, এই সনেটের পথ চলা কিরকম হলো। ইংল্যান্ডে প্রথম যিনি সনেট লিখেছিলেন 16 শতাব্দীতে টমাস ওয়াট। কিন্তু স্যার ফিলিপ সিডনি অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা 1591 সালে বলে একটা গ্রন্থ লিখলেন। অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা নামের একটা গ্রন্থ। তাতে জনপ্রিয়তা অর্জন করলো সনেট। বাংলা সাহিত্যে প্রথম সনেট বা চতুর্দশপদী কবিতাবলী লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। 1865 খ্রিস্টাব্দে তিনি যখন ফ্রান্সের ভার্সাই নগরীতে ছিলেন, সেই সময় তিনি পেত্রার্কের সনেট পড়েছিলেন, আর তা থেকে তিনি বাংলায় লিখলেন চতুর্দশপদী কবিতাবলী। রূপসী বাংলা কাব্যগ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেছিলেন জো উইন্টার, আর এই কাব্যগ্রন্থের প্রচ্ছদ এঁকেছিলেন সত্যজিৎ রায়। মোট 73টা কবিতা ছিল রূপসী বাংলার যে খাতা, তাতে সেখান থেকে কবির ভাই 62টা কবিতা রূপসী বাংলা কাব্যগ্রন্থে রাখলেন। একটা সময় ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, বিশেষ করে পশ্চিমী দুনিয়ায় একটা মুভমেন্ট শুরু হয়, একটা আন্দোলন শুরু হয়। যে আন্দোলনটাকে বলা হতো পশ্চিমা মডার্নিস্ট মুভমেন্ট। পশ্চিমা মডার্নিস্ট মুভমেন্ট,
এই পশ্চিমা মডার্নিস্ট মুভমেন্টকে সামনে রেখে জীবনানন্দ দাশ কবিতায় যোগ করলেন সোঁদা মাটির গন্ধ। বাংলার সোঁদা মাটির গন্ধ তার কবিতায় যোগ করে তিনি তৈরি করলেন তার কবিতা, নতুন রূপ পেল তার কবিতা। বাংলা কবিতার জগতে জীবনানন্দ দাশকে শুদ্ধতম কবি বলা হয়। রূপসী বাংলা কাব্যগ্রন্থের যে কবিতাগুলো, প্রত্যেকটা কবিতায় আমি আগে বলেছি, আবারও বলছি, বাংলার চিত্ররূপ ও অনুসূক্ষ্ম সৌন্দর্য প্রকাশিত হয়েছে। পাড়াগার দুপ্রহর ভালোবাসিতেও যা, বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাতেও তা, রূপসী বাংলার কবিতাতে, প্রত্যেকটা কবিতায়। তো জীবনানন্দ দাশের সম্পর্কে আর দুটো তিনটে কথা বলবো, দু চার কথা। কেমন, কোন পর্যায়ের কবি বলতে গেলে তার কাব্যগ্রন্থের একটা কবিতা, একটা বনলতা সেন বলে একটা কাব্যগ্রন্থ, এই বনলতা সেন কাব্যগ্রন্থের কবিতায় প্রথম বাংলা সাহিত্যে নাম ঠিকানা যুক্ত কবিতা আমরা পেলাম। তিনি এই পথের সৃষ্টিকর্তা। বাংলা কাব্যগ্রন্থ বনলতা সেন, একটা অদ্ভুত একটা লাইন পংক্তি আছে, একটু পড়ি, তোমরা আশা করি বুঝবে। কবিতাটা এরকম: হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। কখনো কেউ হাজার বছর ধরে পথ হাঁটতে পারে? তোমাদের কি মনে হয়? আসলে বাংলা ভাষা ও সাহিত্যের হাজার বছরের ইতিহাস, হাজার বছর ধরে বাঙালির পথ হেঁটে চলা। এই কবিতায় আরেকটা জায়গায় বলছেন, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। পাখির নীড়ের মতো চোখ হয়? হয় না। আসলে পাখির নীড় একটা পাখির কাছে আশ্রয়ের জায়গা। কবিও যেন বনলতা সেনের কাছে সেই আশ্রয় পেয়েছিলেন। সেই চোখ, যে চোখের দিকে তাকালে আশ্রয় খুঁজে পাওয়া যায়। এবার তোমাদের কবিতা বিশ্লেষণ হবে। ততক্ষণ তোমরা
আমি যতটুকু পড়ালাম বুঝালাম একটু বুঝে নাও। ফিরে আসছি।